রিজেন্টের শাহেদ সহ ৩ জন রিমান্ডে, চুক্তির নির্দেশ দেওয়া হয়নি দাবি সাবেক স্বাস্থ্য সচিবের। করোনায় আরো ৩৯ মৃত্যু, মোট প্রাণহানি ২,৪৯৬ জন, নতুন শনাক্ত ২,৭৩৩। রপ্তানির লক্ষ্যমাত্রা $৪,৮০০ কোটি, সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় গুরুত্ব। এবং টি-20 বিশ্বকাপ না হলে টাইগারদের নিউজিল্যান্ড সফর নয়, লঙ্কায় এইচপি ক্যাম্পের পরিকল্পনা। সংবাদ সন্ধ্যায় আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনাম জানিয়েছি, এবারে যাচ্ছে পুরো খবরে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত। পাশাপাশি শাহেদের আরেক সহযোগী তারেক শিবলিকে আরও 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। সকাল 10টা ডিবি কার্যালয় থেকে বের করা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও কর্মকর্তা তারেক শিবলিকে। নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের তোলা হয় বিচারক জসিমউদ্দিনের আদালতে। প্রায় 30 মিনিটের শুনানি শেষে মোহাম্মদ শাহেদ ও মাসুদ পারভেজের 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। আসামি পক্ষ তারা বক্তব্য রেখেছে। আমরা বলেছি যে যেহেতু এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে। তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একই সাথে রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা ও শাহেদের প্রধান সহযোগী তারেক শিবলির আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন মোহাম্মদ শাহেদ ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে মামলাগুলো জামিন দেওয়ার মতো বলেও দাবি তার। উনি পরিস্থিতির শিকার এবং ওনার যে একটা অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করা উচিত ছিল, সেখানে কোনো লিক ছিল, সেখানে কোনো দুর্বলতা ছিল, এটাকে যত্ন করে দেখা হয় নাই। কিন্তু সে তার মধ্যে ডিসিপশন বা ফৌজদারি বা নেগলিজেন্স এই উপাদানগুলি আসলে তদন্ত শেষ না পর্যন্ত বলা যাবে না। শুনানি শেষে রিমান্ডের জন্য মোহাম্মদ শাহেদ, মাসুদ পারভেজ ও তারেক শিবলিকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসায় অপকর্মের কথা স্বীকার করেছেন শাহেদ। রিমান্ড শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। শুধু এইটুকুই না, এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি। তো এই সবগুলা বিষয়ই আমরা তদন্ত করব, দেখব যে কোন কোন জায়গার মধ্যে অনিয়ম হয়েছে, প্রতারণা করেছে, এবং যদি প্রতারিত কোনো ব্যক্তি এরপরেও যদি কোনো অভিযোগ দায়ের করে সেই অভিযোগগুলো আমরা আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করব। টাকার বিনিময়ে করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া সনদ দেয়া সহ রিজেন্ট হাসপাতালের প্রতারণার মামলায় বুধবার সাতক্ষীরা সীমান্ত থেকে মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করতে স্বাস্থ্য অধিদপ্তরকে কোনো মৌখিক নির্দেশ দেয়া হয়নি বলে দাবি করেছেন সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম। বর্তমানে পরিকল্পনা বিভাগে কর্মরত এই সিনিয়র সচিব আরও জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে এই বিষয়ে ব্যাখ্যা দিতে তিনি রাজি আছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার ব্যাখ্যায় কি লিখেছেন তা আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়নি বলেও জানিয়েছেন আসাদুল ইসলাম। বিষয় এবং এটা অফিসে মিনিস্ট্রি অফ হেলথে এটা ডিলিং হচ্ছে, ফলে এক্স্যাক্টলি কি লিখেছে তারা যদি আমার কাছে কোনো ব্যাখ্যা চায় আমি অবশ্যই ব্যাখ্যা দিব। তার বাইরে সরকারি চাকরি করে মিডিয়াতে কোনো মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না। না, সরকারি অফিসে মৌখিকভাবে মৌখিক নির্দেশে কিছু করা সরকারি অফিসে এই সুযোগ নেই। করোনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে ভুয়া রিপোর্টের বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি জানিয়েছেন, ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর 3 দিনের রিমান্ড শেষ হয়েছে আজ। আগামীকাল আদালতে নিয়ে আবারও রিমান্ডের আবেদন করা হবে। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গত রোববার গ্রেপ্তার করা হয় ডাক্তার সাবরিনাকে। পরদিন সোমবার তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চাকরি থেকে সাময়িক বরখাস্ত বেসরকারি সংস্থা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার প্রতিষ্ঠান জেকেজির বিরুদ্ধে করোনার 15,000
460টি ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ আনে পুলিশ। ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কী ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কী পরিমাণ ভুয়া কী পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না। তো আবারও তাদেরকে মুখোমুখি করব। সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব, তখন আমরা আরও বিস্তারিত বিষয় জানবো এবং তাদের আরও যে আসামিগুলো রয়েছে পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। জেকেজি এবং রিজেন্টের কাছ থেকে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী ভুয়া করোনা পজিটিভ সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া সনদ দিয়ে কেউ প্রণোদনা নিতে পারবে না। নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে দুপুরে এই কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রিজেন্ট এবং জেকেজি তারা তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকে অসৎ উদ্দেশ্যে, সেটি তদন্তে যদি বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কেউ এই ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবে, এটি সরকার কখনো করবে না। দেশে করোনায় মৃত্যু হয়েছে আর 39 জনের। একদিনে সুস্থ হয়েছেন 1940 করোনা রোগী আর নতুন আক্রান্ত হয়েছেন 2733 জন। বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 80টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় 13,548টি, আর 12,889টি নমুনা পরীক্ষায় 21.20 হারে করোনা শনাক্ত হয়েছে 2,733 জনের। দেশে এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 1,96,323 জনের। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,733 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। একদিনে মৃতদের মধ্যে পুরুষ 31 জন ও নারী 8 জন। এ নিয়ে মোট মৃত্যু 2,496 জন। নতুন 1,940 জন সহ মোট দেশে সুস্থ 1,06,963 জন। শনাক্তের তুলনায় সুস্থতার এই হার 54.48। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম সহ কোভিড রোগীদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল ও ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউর অনেক শয্যা খালি রয়েছে। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 14,664টি, রোগী ভর্তি আছে 4,110 জন এবং সাধারণ শয্যা খালি আছে 10,554টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 374টি, রোগী ভর্তি আছে 203 জন এবং আইসিইউ শয্যা সারা দেশে খালি আছে 171টি। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জটিল রোগে আক্রান্তদের বেশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব বর্ষে সারা দেশে 1 কোটি চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। যার যতটুকু জায়গা আছে বা যেখানে ফাঁকা জমি আছে সেখানে গাছ লাগানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাছ মন ভালো রাখবে, আবার সচ্ছলতাও আনবে। নিজের হাতে লাগানো গাছের একটি মরিচ খেয়েও শান্তি বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। মুজিব বর্ষে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ করতে বলেছেন। শহরে বসবাসকারীদের ছাদে বাগান করতে বা টবে। ঈদে গণপরিবহন চলবে, তবে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল ঈদের আগের 3 দিন বন্ধ থাকবে। একথা জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার বাসভবনে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য খাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে পড়বে। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তৈরি পোশাক খাত সহ শিল্প কারখানার শ্রমিকদের ছুটি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
দুপুরে তৈরি পোশাক শিল্পের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিএমইএ, বিকিএমইএ এবং বিটিএমইএ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় শ্রমিকদের জুলাই মাসের বেতন ভাতার বিষয়েও আলোচনা হয়েছে। পরে মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের এরই মধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন ভাতা বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠক করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। পরে ঈদের ছুটি নিয়ে তিনি বলেন, আসন্ন ঈদের ছুটি 3 দিনই থাকছে। ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ছুটিতে কোনো শ্রমিক যেন কর্মস্থল ত্যাগ না করে সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেটাই ফলো করবে। আর বেতন ভাতা এটা হলো আমাদের শ্রম মন্ত্রণালয় আরেকদিন তাদের সঙ্গে বসবেন, সেখানে বসে তারা কিভাবে দিবেন সেটা বেতনটা, জুলাই মাসের বেতনটা, জুন মাসের বেতন অলরেডি দেওয়া হয়ে গেছে অনেক অংশেই। আর বোনাসটাও প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ওনারা দিয়ে থাকেন সেটা দিয়ে দিবেন। ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মার পানি সমতল অঞ্চলে বাড়ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে মেঘনার ওপরের দিকে পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী লাখো মানুষ ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে আছেন তারা। ধরলার পানি বাড়তে থাকায় বুধবার সন্ধ্যায় ভেঙে যায় কুড়িগ্রামের রৌমারী শহর রক্ষা বাঁধ। এতে জেলা শহর সহ 10টি গ্রাম নতুন করে প্লাবিত হয়। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। পাশাপাশি 2 দিন ধরে নিমজ্জিত গাজীপুর উপজেলা। এমন ভাবে বন্যা আসছে, আসিয়ে পানি একবার এসে নিয়ে গেছে, কোনো কিছু বাঁচাতে পারেনি। ঘরের মধ্যে কোনো থাকা বিছানা কিছু নেই। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ায় 4 উপজেলার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। ডুবে গেছে ক্ষেতের ফসল, দেখা দিয়েছে দুর্গত এলাকায় খাবারের সংকট। তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলায় নিচু এলাকায় নদীতে বিলীন অন্তত 150 পরিবারের ভিটেমাটি, আবাদি জমি, গাছপালা। বুড়ি তিস্তা নদীর ভাঙনে একই অবস্থা আরো 50-এর বেশি পরিবারের। এদিকে টাঙ্গাইলেও 6 উপজেলার 1.5 লাখ মানুষ পানিবন্দী। এখন কোনো আবাদি আমার জমি নাই, সরকারে কোনো ত্রাণ সহযোগিতা পাইতেছি না। এখন আমার বাড়িও ভাঙ্গার অবস্থা, বাড়িও ভাঙবে। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার পানি বেড়ে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি পৌরসভায় নতুন নতুন এলাকা প্লাবিত। জেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে জামালপুর দেওয়ানগঞ্জ আন্তনগর ট্রেন। আজকে থাকার মতন বুদ্ধি নেই। আমরা আজকে স্কুলে যান, স্কুলেও পানি হচ্ছে। আমরা খুব দূর দূরান্ত পানি আনতেছি, খেতাছি। আমরা খুব দোকানপাট সব বন্ধ। আমার ঘরে খাওয়ান দাওয়ান কিচ্ছু নেই। আমরা কোনো সাহায্য মার্য কিছু পাইনি। ফেনীতে মুহুরী ও কহুয়া নদীর 9টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত 2 উপজেলার 13 গ্রাম। তাদের প্রাথমিকভাবে শুকনো খাদ্য দেওয়া হয়েছে এবং আমরা আজকে আরও তাদের ত্রাণ পৌঁছে দেবো। আর এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের কীভাবে পুনর্বাসন করা যায় এবং তাদের কিভাবে আরও বেশি ত্রাণ দেওয়া যায় এবং তারা যাতে কোনো কষ্ট না পড়ে, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দেব। ফরিদপুরের 4 উপজেলায় শতাধিক গ্রাম পানিবন্দী। সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। নতুন করে প্লাবিত কেদারপুর, ঈশ্বরকাঠি, কাজিয়ারচর, বিলাসপুর সহ বেশ কিছু এলাকা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শনিবারের মধ্যে দেশের বেশিরভাগ নদ নদীর পানি কমবে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে বিভিন্ন জেলার দুর্যোগ পরিস্থিতির খবর নিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের বরাত দিয়ে প্রতিমন্ত্রী আশার কথা প্রকাশ করেছেন বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, এর আগে বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে বলা হলেও গেল কয়েকদিনে পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। এখনো পর্যন্ত বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা যায়নি, তবে সারা দেশে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। অপরদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী 48 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাওয়া শুরু করবে এবং যমুনা নদীর পানি স্থিতিশীল হয়ে যাবে। গঙ্গা, পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্য $4,800 কোটি, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় 20 ভাগ বেশি।
প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে আয়ের লক্ষ্য $34 বিলিয়ন। সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। করোনার ছোবলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয়, যার ধাক্কা বাংলাদেশেও। ফলে গত 6 মাসে রপ্তানি আয় কমেছে ব্যাপকভাবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে গত অর্থ বছরের রপ্তানি আয় আগের বছরের তুলনায় প্রায় 17 ভাগ কম। গোটা বিশ্ব এখনও লড়ছে করোনার বিরুদ্ধে। চেষ্টা চলছে অর্থনীতি সচল রাখার, লড়ছে বাংলাদেশও। করোনার ধাক্কা কাটিয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধির পথে হাঁটতে চায় সরকার। এজন্য চলতি অর্থ বছরে $4,800 কোটি রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যার $4,100 কোটি আসবে পণ্য বিক্রি থেকে, আর বাকি $700 কোটি সেবা খাত থেকে। এখন কিন্তু অনেক নতুন মার্কেটের সুযোগ আছে এবং আমাদের ট্রেডিশনাল মার্কেটেও কিন্তু আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে। এই যে গ্লোবাল সাপ্লাই চেইনে একটা পরিবর্তন আসতেছে, একটা বিরাট বড় পরিবর্তন আসতেছে আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে। এই পরিবর্তনের কিন্তু সুযোগটা আমাদের নিতে হবে, এটাও একটা বিরাট অপরচুনিটি। তৈরি পোশাক রপ্তানিতে আয়ের লক্ষ্য $3,380 কোটি, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় 21 ভাগ বেশি। যদিও করোনার কারণে গত অর্থ বছরে এ খাত থেকে আয় কমেছে আগের বছরের চেয়ে প্রায় $618 কোটি। দুটো মার্কেট আমরা ভালো করছি আপাতত, যেটি একটি হলো ইউএসএ আমরা আসলে 17-18-তে আমরা যা করেছিলাম, 18-19-এ যা করেছি তার থেকেও বরং এবার একটু বেটার। প্রথম 4 মাসে আমাদের 1.9 ভাগ একটু বেড়েছে রপ্তানি। একই সাথে আমাদের আরেকটি জিনিস হয়েছে, সেটি হলো যে কানাডায়ও আমাদের উইক 25-এ প্রায় 10.55 ভাগ বেড়ে গেছে। সরকারের বিভিন্ন হ্যান্ডস কর্তৃপক্ষ তাদের সবার সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা আমাদের এই টার্গেট $48 বিলিয়ন আমরা অর্জন করতে পারি। বাণিজ্য মন্ত্রী জানান, আসছে ঈদে কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নির্ধারণ করবে সরকার। চামড়া কিনতে ব্যবসায়ীরা যাতে প্রয়োজনীয় ঋণ পান, সে ব্যবস্থাও করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট ফাঁকি বন্ধে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ইএফটি স্থাপন এখনো অনিশ্চিত। তবে আগস্টে পরীক্ষামূলক ইএফটি বসানো হতে পারে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। তবে তিনি স্বীকার করেছেন, অটোমেশনে দেরি হওয়ায় ভ্যাট ফাঁকির সুযোগ থেকেই যাচ্ছে। 2018-19 অর্থ বছরের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘোষণা দেন, ভ্যাট ফাঁকি বন্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ইসিআরের বদলে বসানো হবে ইএফডি। গত বাজেটেও একই ঘোষণা দেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। এরপর আরেকটি অর্থ বছর শুরু হলেও এখনও ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বা ইএফডি বসাতে পারেনি এনবিআর। বৃহস্পতিবার এক বৈঠকে সংস্থার চেয়ারম্যান জানান, করোনার কারণে পিছিয়ে গেছে ইএফডি স্থাপন। আমরা সেই ইএফডি মেশিন ইনস্টল করার জন্য ভেন্ডারকে দায়িত্ব দিয়েছি। ভেন্ডার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কনস্ট্যান্ট নিয়ে আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে সে ইএফডি মেশিন জোগাড় করবে। এখন আমরা কয়টা মেশিন, প্রথম দফায় কি লাখ লাখ মেশিন দিয়ে আমরা পাইলটিং করবো না, প্রথম দফায় আমরা অল্প কিছু সংখ্যক মেশিন দিয়ে পাইলটিং করব। 2014 সালে চালু হওয়া ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। এর আওতায় অনলাইনে নিবন্ধন, রিটার্ন দাখিল হওয়া সহ 16 ধরনের কাজ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে মাত্র 4টি। আবার 5 কোটি টাকার বেশি লেনদেন হয় এমন কোম্পানিতে বিশেষ ভ্যাট সফটওয়্যার বসানোর কথা ছিল, কিন্তু সব কোম্পানি এখনও তা পালন করেনি। ফলে ভ্যাট ফাঁকির সুযোগ থেকেই যাচ্ছে। ইএফডি চালু না করে ভ্যাট ফাঁকি দেওয়ার অবারিত সুযোগ করে দিচ্ছেন কাস্টমারদের বা লোকজনদের। এটা বলতে পারেন আপনারা, এটা বলবেনও আপনারা অনবরতই। আমাদের প্রচেষ্টা থাকবে যে কাস্টমার যাতে ফাঁকি দিতে না পারে। ভ্যাটের অনেক জায়গা আনএক্সপ্লোর্ড রয়ে গেছে, অনেক জায়গা আছে আইনে যেখান থেকে ভ্যাট নেওয়া যায়, যে পরিমাণ ভ্যাট নেওয়া যায় আমরা সেই পরিমাণ ভ্যাট নিতে পারতেছি না। এটা যদি শুধু বলেন যে আমাদের গাফলতি, আমাদের অবহেলা, তা নয়। কিন্তু বৈঠকে জানানো হয়, এখন থেকে অনলাইনেই ভ্যাট দিতে পারবেন ব্যবসায়ীরা। এজন্য চালু হয়েছে ই পেমেন্ট সিস্টেম। আপাতত 3টি ব্যাংকের মাধ্যমে অনলাইনে ভ্যাট দেয়া যাবে। ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে বলে জানিয়েছে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানির ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও বন্ধ পাট পাতার চা প্রকল্প। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসি বলছে, জার্মানি থেকে রপ্তানি আদেশ এলেও করোনার জন্য সরবরাহ সম্ভব হচ্ছে না। তবে পানীয় হিসেবে এর পরীক্ষা সম্পন্ন হলে বাজার বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।
দেশীয় বাজারে প্রচলিত না হলেও কয়েক বছর আগে থেকে ইউরোপের বাজারে রপ্তানি শুরু হয় পাট পাতার চা। আলাদা জমিতে বিশেষভাবে উৎপাদিত পাতা থেকে চা তৈরি হয়। বিজেএমসির মাধ্যমে যা কিনে নেয় জার্মান ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ইন্টারট্রপ। কিন্তু চলতি বছর থেকে বন্ধ এ প্রকল্প। মানিকগঞ্জের প্রকল্প এলাকায় এখন নেই কোনো ব্যস্ততা, স্থগিত উৎপাদন কার্যক্রম, বেকার শ্রমিকরা। বন্ধ হওয়ার কারণে আমাদের কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত। আমরা যারা এখানে কাজ করতাম তারাও আমরা ক্ষতিগ্রস্ত, কোনো স্যালারি পাচ্ছি না বা কোনো টাকা পয়সাও আমরা পাচ্ছি না। আমরা বেশ অসহায় অবস্থায় আছি। উদ্যোক্তারা জানান গত 3 বছরে জার্মানিতে $50,000 মূল্যের অর্গানিক চা রপ্তানি হয়েছে। 2021 সাল পর্যন্ত আরও 25 থেকে 30 টন শুকনো পাতা রপ্তানির কথা, কিন্তু করোনা পরিস্থিতিতে তা অনিশ্চিত। জিআইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, কারণ আমরা তো এখনো মালিকই হইনি। অর্থাৎ বিজিএমসিকে এটাকে মালিক হইতে হবে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা আমাদের ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হলো আমরা এখন ধাবিত হব ক্লিনিক্যাল ট্রায়ালে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে ইনোভেশনে। পাটের ভেষজ চায়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিজেএমসি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকল্পকে ঢেলে সাজানোর কথা বলছেন সংস্থাটির চেয়ারম্যান। মন্ত্রণালয়ে জমা হয়েছে প্রকল্পের পরিকল্পনা। সেটা জার্মানিতে আমরা নিতে পারতাম, সেটা তার সাথে যোগাযোগ করতে টেস্ট দিতে হবে। কিন্তু টেস্টগুলো তো আমি বিসিএস এর যোগাযোগ করছিলাম, তো সেখানে তারা তো আমাকে টেস্ট করে দিতে পারছে না। তারা করোনা টেস্ট, তারা কোনো টেস্ট করলো না। আমি একটা নতুন প্রকল্প প্রস্তাব তৈরি করেছি, সেটা আমি খুব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠাবো। তারা যদি অর্থ বরাদ্দ দেয় তাহলে আমি প্রকল্প চালু করলে এই কাজটা করা সম্ভব। রপ্তানি বাড়াতে পাট পাতার পানীয়র মতোর পণ্য বহুমুখীকরণে আরও গবেষণা তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 86,000-এর বেশি। এদিকে করোনার চেয়ে ডিপথেরিয়া, টিটেনাস এবং হোপিং কাশিতে শিশু মৃত্যু এবং দুর্ভোগ বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এবারে খেলার খবর। ঝুলে আছে টি-20 বিশ্বকাপের ভাগ্য। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। বিশ্বকাপ স্থগিত হলে সেপ্টেম্বরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলা হবে না টাইগারদের। এদিকে করোনার কারণে সেপ্টেম্বরে বিসিবি হাই পারফরম্যান্স দলের ক্যাম্প দেশের পরিবর্তে শ্রীলঙ্কায় করার পরিকল্পনা বিসিবির। এবছর বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচে নামা হবে কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে এ মাসে। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা বাকি, তাতে অপেক্ষা আরও বাড়বে টিম টাইগার্সের। 20 ওভারের বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 হতে পারত মাহমুদুল্লাহ দলের আদর্শ প্রস্তুতি, কিন্তু ঝুলে আছে ওই সিরিজের ভাগ্য। যদি আইসিসি ওয়ার্ল্ড টি-20 যেটা অস্ট্রেলিয়ায় আয়োজনের পরিকল্পনা রয়েছে সেটার ব্যাপারে কোনো নেগেটিভ সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের আমাদের যে প্রিপারেশনের জন্য যে সিরিজটা সেটা আয়োজনের সম্ভাবনা অত্যন্ত কম। সেপ্টেম্বরে বিসিবি হাই পারফরম্যান্স দলের ক্যাম্প শুরু হওয়ার কথা, কিন্তু করোনা মহামারীতে পিছিয়ে যাওয়ার শঙ্কায় এইচপি কার্যক্রম। শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি উপমহাদেশের তুলনায় ভালো বিধায় সেখানে ক্যাম্প করার পরিকল্পনা অনেক দূরে এগিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে। যদি সম্ভব হয় বা সবকিছু পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা হাই পারফরমেন্স প্রোগ্রামটা আমাদের দেশেই করব। আর যদি সেক্ষেত্রে আমাদের দেশের পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা চেষ্টা করব শ্রীলঙ্কা বা অন্য কোনো অপশন এক্সপ্লোর করতে। খেলা নেই, তাই কোচিং স্টাফের সবাই ছুটিতে। আগস্ট থেকে ক্যাম্প শুরুর কথা মুশফিক তামিমদের। তখন কাজে যোগ দিবেন ডোমিঙ্গো ম্যাকেঞ্জি ভেটরিরা। তার আগে অবশ্য ঢাকায় এসে 2 সপ্তাহে কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। আমাদের ফিটনেস ট্রেনার এবং ফিজিও এবং অন্যান্য যারা সাপোর্ট স্টাফ আছেন এবং হেড কোচ এবং অন্যান্য স্পেশালিস্ট কোচ আছেন তারাও আমরা আশা করছি যে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যখন সিদ্ধান্তটা চূড়ান্ত করতে পারবো যে কবে থেকে আমাদের প্রোগ্রাম শুরু করব তার রিকোয়ার্ড যে সময়সীমা নির্ধারিত থাকবে তার আগেই চলে আসবেন। শনিবার থেকে ব্যক্তিগত অনুশীলনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম খুলে দিবে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় রাতে শিরোপা নিশ্চিতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন হতে দরকার 2 পয়েন্ট। শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে ভিয়ারিয়ালকে হারিয়ে ঘরের মাঠে উৎসব সারতে চায় লস ব্লাঙ্কোস। চাপমুক্ত থেকে শিশুদের মনোযোগ ধরে রাখার তাগিদ কোচ জিদানের। ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়।
মুহূর্তগুলো 3 বছর আগের। তখন রিয়ালে ছিলেন রোনালদো। জিদানের অধীনে লা লিগায় শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছিল গ্যালাকটিকোস। রামোস মার্সেলোর হাতে লিগ শিরোপা। গৌরবের সেই ছবি এখনও রঙিন ওদের চোখে। 2016-17 পর 2 মৌসুম পেরিয়ে আবারও সেরা হওয়ার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। এবারও জিদানের কোচিংয়ে পুনরুদ্ধার হবে হারানো রাজত্ব। এজন্য বাকি 2 ম্যাচে ড্র করলেই চলে, কিন্তু শেষ দিনের অপেক্ষায় থাকতে চান না জিজু। ভিয়ারিয়ালকে হারিয়ে ঘরের মাঠে শিরোপা উৎসব সারতে চায় রিয়াল। আমি কি পছন্দ করি সেটা কথা নয়, আমরা বৃহস্পতিবার ম্যাচ জিততে চাই। সবসময় জেতার লক্ষ্য নিয়েই নামি। ভিয়ারিয়ালের বিপক্ষেও একই ভাবনা আছে, তবে চ্যাম্পিয়ন হয়ে গেছি ভাববার সুযোগ নেই। কেউ জানে না ঠিক কি অপেক্ষা করছে। করোনা বিরতির পর অদম্য রিয়াল টানা 9 ম্যাচ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। মার্সেলো নাচোর ইনজুরি শক্তি কমালেও রামোস, কারবাহাল, ভারানে রক্ষণ জমাট রাখতে জানেন। জোভিচের ফেরা হতে পারে স্বস্তির কারণ। স্কোয়াডে থাকলেও হ্যাজার্ডের নামা নিশ্চিত নয়। ভিয়ারিয়াল চলতি মৌসুমে সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওদের উন্নতির ছাপ পয়েন্ট টেবিলে স্পষ্ট। আমি মনে করি করোনা পরবর্তীতে সবচেয়ে কঠিন ম্যাচ হবে এটি। তবে ছেলেরা আত্মবিশ্বাসী, ভালো কিছুর অপেক্ষায় আছি। গেল ম্যাচে ভয় ধরিয়েছিল গ্রানাদা। ভিয়ারিয়ালের সঙ্গে মনোযোগ হারালেই পড়তে হবে বিপদে। টেবিলের 5-এ থাকা ইয়েলো সাবমেরিনের আক্রমণ ভাগ নিতে পারে শক্ত পরীক্ষা। বিশেষ দিনে চাপমুক্ত থেকে পারফর্ম করার চ্যালেঞ্জ জিদানের শিষ্যদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।